কোভিড-19 সংক্রমণ আমাদের আর্থসামাজিক তথা মনস্তত্ত্ব সহ সব বিষয়ে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে চলেছে। এই নিয়ে ঈশান কথা আয়োজিত সাক্ষাৎকার ভিত্তিক ধারাবাহিকের এই দ্বিতীয় পর্বের অতিথি শ্রী রঞ্জনকান্তি ভট্টাচার্য। কৃষি অর্থনীতি নিয়ে মাস্টার্স করা শ্রী রঞ্জনকান্তি ভট্টাচার্য আসাম সরকারের অবসরপ্রাপ্ত কৃষি আধিকারিক। পেশাগত প্রয়োজনে তাকে এই রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়াতে হয়েছে। তাই তিনি কৃষিক্ষেত্রে সরকারের বিভিন্ন নীতি এবং তার প্রয়োগ দুটো ব্যাপারেই অভিজ্ঞ। শ্রী ভট্টাচার্যের কাছে আমাদের প্রথম প্রশ্ন, কোভিড-19 সংক্রমণের ফলে দেশের অর্থনীতি বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা দেশের সাথে বরাক উপত্যকা ও ক্ষয়ক্ষতির সম্মুখীন। অন্যান্য রাজ্যের মতো আসাম তথা বরাক উপত্যকায় ও অনেক লোক ফিরে এসছেন যারা বাইরের রাজ্যে বিভিন্ন পেশাতে যুক্ত ছিলেন। বিভিন্ন কারণে এদের অধিকাংশই হয়তো আর ফিরে যাবেন না। আসাম সরকার এই সব লোকেদের জন্য ইতিমধ্যে কিছু পদক্ষেপ ঘোষণা করেছেন, যেমন একদিকে এদেরকে MGNREGAর অধীনে জব কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি এদের দক্ষতা বাড়ানোর জন্য স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে ডিজিটাল ট্রেনিং প্রোগ্রাম সংগঠিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় আসাম তথা বরাক উপত্যকার পরিযায়ী শ্রমিকদের নিযুক্তির জন্য এইসব উদ্যোগ বাস্তব ক্ষেত্রে ফলপ্রসূ হবে? নিশ্চয় হবে, যদি সরকারের আন্তরিকতা এবং দুর্নীতিমুক্ত কাজ করার চেষ্টা থাকে, অবশ্যই হবে। তবে এর মধ্যে একটা কথা হচ্ছে কি, যেসব প্রবাসী শ্রমিক ফিরে আসছেন তাদের মধ্যে কিছু আছেন যাকে আমরা বলতে পারি স্কিল্ড লেবারার, স্কিল্ড শ্রমিক, এবং কিছু আছেন আনস্কিল্ড শ্রমিক। এই দুটো ভাগকে আলাদা করতে হবে। কিছু আছেন হয়তো কিছুটা শিক্ষিত, আর বাকি যারা ততটা শিক্ষিত নন। এখন প্রশ্ন হচ্ছে, যারা শিক্ষিত তাদেরকে হয়তো এই ডিজিটাল ট্রেনিং দিলে তারা হয়তো কিছুটা নিতে পারবে, কিন্তু যারা সেরকম শিক্ষিত নয় তাদের পক্ষে ডিজিটাল ট্রেনিং নেওয়াটা সম্ভব নয়। এখন তাদেরকে পুনর্সংস্থাপন দেওয়ার জন্য, তার মানে আবার তাদেরকে কাজকর্ম দেওয়ার জন্য একটা আছে সরকারি, যেটা MGNREGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট মতে তাদেরকে দিতে হবে। এখন MGNREGAতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ করে দিতে হবে, যে একমাত্র মাটি কাটার কাজ বা এই ধরনের কাজ ছাড়াও যে অন্য ধরনের কাজ দেওয়া যেতে পারে, সেই রাস্তাটা অভিজ্ঞ নিশ্চয়ই খুঁজে পাবে। যেমন অঙ্গনওয়াড়ি কাজ, অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ, বা অঙ্গনওয়াড়ি কর্মী যেসব কাজ আজকাল করছেন, তার মানে বুথ লেভেল অফিসার, প্রত্যেকটা ইলেকশন বুথের জন্য একজন বুথ লেভেল অফিসারের প্রয়োজন হয়, যারা কতজন ভোটার আছেন এবং এক বছরের মধ্যে কোনো ভোটার মরলেন কি নতুন ভোটার যোগ দিলেন, এইসবও তাদেরকে খেয়াল রাখতে হয়। এছাড়া আশা কর্মী এরা যেসব কাজ করেন সেসব কাজে এদেরকে নিয়োগ করা যেতে পারে। একমাত্র যে মাটি কাটার কাজই করতে হবে এমন তো কথা নয়, অন্য ধরনের কাজও নিয়োগ করা যেতে পারে। এই সব কিছুই সরকারের সদিচ্ছা এবং যথেষ্ট পরিমাণ টাকা খরচ করার উপরে নির্ভর করছে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতার পরপর আসামের অর্থনীতিতে কৃষির অবদান ছিল প্রায় 69%, মানে 69%, যা পরবর্তীতে ক্রমশ কমতে থাকে। 2010 সালের পর থেকে আসামের অর্থনীতিতে সেবা ক্ষেত্রের অবদান ক্রমবর্ধমান, যা গত বছর প্রায় 58%। করোনা উদ্ভূত বর্তমান সংকটের পরিপ্রেক্ষিতে সরকারকে আবার কৃষিক্ষেত্র উন্নয়নে পদক্ষেপ নেওয়া জরুরি বলে কি আপনি মনে করেন? নিশ্চয়, কৃষিক্ষেত্রে প্রচুর সুযোগ আছে। কৃষির যেটা জিডিপি বা স্টেট যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে কৃষির যে পরিমাণ অবদান, সেই অবদানটা কমতে পারে, কিন্তু কৃষির যেসব প্রবাসী শ্রমিক ফিরে আসছেন তারা বেশিরভাগই গ্রামের লোক। আর গ্রামে আমাদের যেহেতু সেই ধরনের
শিল্প উদ্যোগ গড়ে ওঠেনি, কাজে গ্রামে কৃষিটাই গ্রামের মানুষের মূল জীবিকা। কাজেই কৃষিক্ষেত্রে প্রচুর সুযোগ আছে, সেই সুযোগ আমরা নিতে হবে, সেই সবের সুযোগ নিতে হবে। একটা কথা যেমন আমাদের বরাক উপত্যকার বৃষ্টিপাত খুব বেশি, যার ফলে বন্যা হয়। বৃষ্টিপাত যে শুধু বেশি তা নয়, বৃষ্টিপাতের ইন্টেন্সিটিটা বেশি। তার মানে কি, মাত্র কয়েকটা মাসে খুব বেশি বৃষ্টিপাত হয়, কিন্তু কয়েক মাস আবার কোনো বৃষ্টি নেই। যেমন নভেম্বর ডিসেম্বর মাস থেকে বৃষ্টি কমে যায়, সেটা চলে মার্চ পর্যন্ত। মার্চ মাসে আবার মার্চ এপ্রিলে তার মানে চৈত্র বৈশাখ মাসে কিছুটা বৃষ্টি হয়, ওটাকে বলি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য কিছুটা বৃষ্টি হয়। আর মৌসুমি বায়ু আসে জুনের প্রথম থেকে, জুনের 8-10 তারিখ নাগাদ আসামে আসে। তো ওই যে সময়টা, তার মানে মোটামুটি ধরা যায় যে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টি হয়। বৃষ্টিপাতের পরিমাণটা এই কয়েক মাসেই বেশি, কিন্তু অক্টোবর মাস থেকেই কমে যায়, আবার নভেম্বর ডিসেম্বর থেকে প্রায় বৃষ্টি হয়ই না। তখন এই যে পিরিয়ডটা, এই যে সময়টা, তার মানে ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তখন এই সম্পূর্ণ বরাক উপত্যকাকে খরা পীড়িতই বলা যেতে পারে, কারণ বৃষ্টি হয় না। বৃষ্টিটা যদি ডিস্ট্রিবিউটেড হতো, সারা বছর যদি কিছু বৃষ্টি হতো, তখন এর উপকারিতাটা কমে যেত। কিন্তু যেহেতু ইন্টেন্সিটি খুব বেশি, তার মানে এই কয়েক মাসই খুব বৃষ্টি হয়, জুন মাস থেকে যেমন সেপ্টেম্বর পর্যন্ত, যার ফলে সেই বৃষ্টির ফলে হয় বন্যা। বন্যায় আমাদের অনেক অনিষ্ট হয়, সেটা সবারই জানা আছে। শস্যের ক্ষতি হয়, তাছাড়া আমাদের যে ফসলের চাষ বেশি, বরাক উপত্যকায় বিশেষত এটাকে বলা যেতে পারে মনোক্রপ এগ্রিকালচার, তার মানে এক শস্য কৃষি। শাইল ধানের চাষ যেটা করা উচিত, যেটা ধান রোপণ করা উচিত শ্রাবণ মাসের মধ্যে শেষ করা উচিত। আর নতুন যেসব জাত বেরিয়েছে উচ্চ ফলনশীল জাত, সেগুলো আরও আগে, তার মানে শ্রাবণের 15 দিনের মধ্যে সেগুলো রোপণ করা উচিত। কিন্তু কৃষকরা করতে পারেন না পারার কারণ হচ্ছে জমিতে জল জমে থাকে। জমিতে জল জমে থাকার ফলে তাদেরকে ভাদ্র মাস, এমনকি আশ্বিন মাস পর্যন্ত ধান রোপণ করতে হয়, যার ফলে শাইল ধানের উৎপাদন আমাদের খুবই কম। মানে সেটা মানে হাস্যকর বলা যেতে পারে অন্যদের তুলনায়। তো এখন এই যে জল এত বেশি, সেই জলকে কাজে লাগাতে পারা যায়। আর কিভাবে কাজে লাগানো যায়, সেটা অনেক ধরনের আজকাল নতুন ধরনের উপায় বেরিয়েছে, টেকনোলজি বেরিয়েছে, সেটা করা যায়। আর দ্বিতীয় কথা, এই যে মনোক্রপ এগ্রিকালচার বা এক শস্য কৃষি, যে সেটাকে বদলানো খুবই জরুরি। ডাইভার্সিফিকেশন, ওটাকে আমরা বলতে পারি ডাইভার্সিফিকেশন অফ এগ্রিকালচার বা কৃষির বৈচিত্র্যকরণ। বরাক উপত্যকার যে খালি বৃষ্টিপাত হয় তাই না, বরাক উপত্যকার মাটিরও বিশেষ কিছু গুণ বা দোষ আছে। যেরকম মাটির অ্যাসিডিটি বেশি, পিএইচ 4.5 থেকে 5.5 এই রেঞ্জেই থাকে, 5.5-6। হ্যাঁ, একমাত্র নদীর পাড়ে কিছু জমি, সেগুলোতে হয়তো নর্মাল থাকে, অর্থাৎ 6 থেকে 7, 7-7.5 এই ধরনের থাকে। তো এই যে মাটির গুণাগুণ আর এর বৃষ্টিপাতের পরিমাণ বেশি, আর্দ্রতা, এই সব কথা বিবেচনা করে, তাছাড়া মাটির যে উচ্চাবচতা, অনেক টিলা আছে আমাদের বরাক উপত্যকার, সম্পূর্ণ সমভূমি নয়, অনেক টিলা আছে। সেই টিলাগুলিতে হর্টিকালচারাল, তার মানে উদ্যান শস্য প্রচুর করা যেতে পারে। সেটা একটা ডাইভার্সিফিকেশনের, বৈচিত্র্যকরণের একটা বড় উপায়। কিছুদিন আগে
কয়েক বছর আগে সেই চেষ্টা একটা করা হয়েছিল, কিন্তু সেটা খুব একটা ফলবতী হয়নি। এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত ডাইভার্সিফিকেশন উদ্যান শস্যের মাধ্যমে। উদ্যান শস্য বলতে যেমন কলা, পেঁপে, তারপরে লেবু জাতীয় ফসল, তার মানে লেবু, কমলা, হাতকড়ার খুব বেশি ডিমান্ড আছে বাংলাদেশে, কাজু বাদাম, এগুলো খুব এখানে সাকসেসফুল হবে। কেরালাতে ভারতের প্রধান একটি কাজু বাদাম উৎপাদনকারী রাজ্য হচ্ছে কেরালা। আর কেরালার যে প্রাকৃতিক যে পরিবেশ, সেটা এই বরাক উপত্যকার সঙ্গে অনেকটাই মিলে যায়। তো এইখানে কাজু বাদাম খুব ভালো একটা উপায় কাজু বাদামের চাষ করা। তাছাড়া পেঁপে, কলা, কমলা লেবু বা এমনি আসাম লেমন বা এমনি অন্য অন্য লেবু, কাগজি লেবু ইত্যাদি, এগুলো প্রচুর চাষ করা যেতে পারে। তো সেটা এখন সরকার কীভাবে করেন সেটা সরকারের কথা, যদিও তাও বলা যেতে পারে যে এই যে সময়টা এখন জুন মাস থেকে সেপ্টেম্বর মাস, এই সময়টা হচ্ছে উপযুক্ত সময় এইসব চারা রোপণের। তো সরকারের উচিত এখন চারা রোপণের ব্যবস্থা করা। সেই চারা রোপণের জন্য কৃষি বিভাগকে লাগানো যেতে পারে। তাছাড়া প্রতিটি জেলায়, বরাক উপত্যকার যে 3টি জেলা আছে, সেই 3টি জেলাতেই কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে। সেই কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটির, আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট বিশেষজ্ঞরা আছেন। তারা পরামর্শ দিতে পারেন, তারা চারা, কোন চারাটা ঠিক হবে, লাগানো উচিত হবে এবং কীভাবে ব্যবস্থা নিতে হবে তার সুরক্ষার জন্য, সেগুলো ব্যবস্থা নিতে পারে। তাছাড়া বাঁশ এবং রাবার, এখন ত্রিপুরাতে রাবার চাষ হয়। সেই রাবারটা বরাক উপত্যকায় প্রচুর করা যেতে পারে। রাবার চাষ, কিছু রাবার চাষ যে হয় না তা নয়, কিছু রাবার চাষ হয়, কিন্তু আরও বেশি করা যায়। আর হচ্ছে বাঁশ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা যেতে পারে। সেই টেকনোলজি চীনে তারা করে, এবং ত্রিপুরাতেও তারা এই বাঁশ থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট, জানালা বানানো পর্যন্ত করা যায়, ফার্নিচার, সব ধরনের ফার্নিচারও করা যায়। তো বাঁশ, এই যে বেশি বৃষ্টিপাতটা আমাদের একটা সুবিধা বলে আমরা ধরে নিতে হবে, যে এত বেশি বৃষ্টিপাতের ফলে আমরা এখানে বাঁশ চাষে যথেষ্ট আমরা সফল হতে পারি। আমরা জানি যে বাঁশ কাগজ তৈরিতে লাগে, কাগজ তৈরি ছাড়াও বাঁশের যে অন্য ধরনের ব্যবহার আছে, অনেক রকমের ব্যবহার আছে, সেটা আমরা জানি। এখন ত্রিপুরাতে সেই জিনিসগুলো আছে, বরাক উপত্যকাতেও এগুলো করা যায়। এখন বাঁশ বা রাবার, ওগুলো দেখার জন্য আমরা বন বিভাগকে কাজে লাগানো যায়। হ্যাঁ, তো এই রকমের অনেক ধরনের সুবিধা আছে। এই যে আপনি বললেন যে কি কি করা যেতে পারে আমাদের কৃষিক্ষেত্রে, যা যা করার সম্ভাবনা আছে, সেই জায়গা থেকে দেখতে গেলে দুটো প্রশ্ন থেকে যায় যে আমাদের যারা এই যে পরিযায়ী শ্রমিক, যারা মানে প্রবাসী শ্রমিক, যারা এখান থেকে বাইরে চলে গেছিলেন, যারা এখন ফিরে আসছেন, যারা কৃষিক্ষেত্রে হয়তো অনেক কিছু নিবেশ করেও সফল হতে পারেননি দেখে ওরা বাইরে চলে গেছিলেন কাজের সন্ধানে, তারা ফিরে আসছেন। তো তারা যদি এই পদক্ষেপগুলো নিজের থেকে, নিজের উদ্যোগে যদি কিছু পদক্ষেপ নেন, তাহলে কি লাভজনক হওয়া সম্ভব? এবং আরেকটা প্রশ্ন সাথে থেকে যায়, আপনি এই যে পরিস্থিতিতে বর্তমানে সরকারের কোন কোন পদক্ষেপ, কোন বিষয়ে অগ্রাধিকার দিলে, কোন কোন পদক্ষেপ নিলে আপনি মনে হয় যে এই যে যারা ফিরে আসছেন তারা কৃষিক্ষেত্রে নিবেশ করলে সফল হতে পারবে, বা সরকারের কিভাবে সাহায্য করলে এরা সফল হতে পারে? প্রথম কথাটা হচ্ছে যে যেসব প্রবাসী শ্রমিকেরা ফিরে আসছেন, তারা প্রায় কপর্দকশূন্য অবস্থায় ফিরে আসছেন। এই কথাটা তো আমাদের জানতে হবে যে তাদের কোনো টাকা পয়সা নেই এখন, কাজেই তাদের পক্ষে কোনো রকমের কোনো ইনভেস্টমেন্ট করা
নিবেশ করা সম্ভব নয়। তো এই জায়গাটা নিতে হবে সরকারকে। যেগুলো টিলাভূমি আছে, টিলাভূমির মধ্যে কিছু আছে সরকারি জমি, আর কিছু আছে চা বাগানগুলোর সিলিং সারপ্লাস ল্যান্ড, সিলিং উদ্বৃত্ত টিলা অনেক আছে। সেই সব টিলাতে এই সব প্রবাসী শ্রমিকদেরকে আপাতত এই মুহূর্তে এই জমি প্রস্তুত করার কাজে লাগানো যেতে পারে। যে যত বন জঙ্গল ঝোপঝাড় পরিষ্কার করে জমি চাষ করে জমি তৈরি করার জন্য তাদেরকে লাগানো যেতে পারে। ফান্ডটা এমএনরেগা থেকে দেওয়া যেতে পারে। এর জন্য এমএনরেগাতে প্রচুর অর্থ দিতে হবে। দ্বিতীয়ত, যখন জমি তৈরি হয়ে গেল তখন সেখানে চারা লাগাতে হবে। সে চারা লাগানোর জন্য বিশেষজ্ঞের প্রয়োজন। তখন কৃষি বিভাগকে কাজে লাগানো যেতে পারে, যে তারা এইসব জিনিস সুপারভাইজ করবেন। আর চারা গুণাগুণ দেখার জন্য কেভিকের কৃষি বিশ্ববিদ্যালয়ের যেসব বৈজ্ঞানিকেরা আছেন, বিশেষজ্ঞরা আছেন, তারা সেই সার্টিফিকেট দিতে পারেন। সম্পূর্ণ খরচ সরকারকে বহন করতে হবে। পরিষ্কার কথা, সম্পূর্ণ খরচই সরকারকে বহন করতে হবে। কিন্তু পরবর্তীতে সরকারের পক্ষে সেটা সম্ভব নয়, বিভিন্ন কারণেই সম্ভব নয়। তখন পার্শ্ববর্তী গ্রাম বা যেসব শ্রমিক কাজে লাগানো হয়েছে তাদেরকে নিয়ে একটা কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতি জাতীয় গঠন করে তাদেরকে সেই ভার অর্পণ করতে হবে, করে এই ডাইভার্সিফিকেশনটা করা সম্ভব। আর যে বেশি বৃষ্টির ফলে বন্যা হয়, এই যে বন্যা হয়, এই বন্যার ফলে যে জল, সেই জল কি হয়, জলটাকে কি আমরা কাজে লাগাতে পারি? বেশিরভাগ জলই কোনো কাজে লাগে না। জল আমাদের বরং অনিষ্ট করে। হ্যাঁ, শহর গ্রাম ভেসে যায়, মানুষের দুঃখ কষ্টের কারণ হয়। সেই জলকে আমাদের কাজে লাগাতে হবে। সেটা কিভাবে করা যায়? সেটাকেও করা যায় যদি আমরা আজকাল বলে ওইটাকে ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার, তার মানে পুকুর, বড় বড় পুকুর খনন করে সেটা করা যায়। বা যে এই বরাক উপত্যকায় প্রচুর নালা বা এখানকার ভাষায় যাকে বলে ছড়া জাতীয়, মানে স্ট্রিম বা রিভুলেটস আছে। এই সব স্ট্রিমস বা রিভুলেটস বা ছড়া বা নালা যাই বলা হোক, এইগুলো একটা সমীক্ষার দরকার, একটা সার্ভের প্রয়োজন, যে কোথায় আছে তার পুরো গতিপথ, হ্যাঁ, কী পরিমাণ জল বহন করে, এইগুলো কি মরশুমি শুধু বর্ষার সময় জল থাকে, না সারা বছরই কিছু পরিমাণ জল থাকে, এগুলো ইনফরমেশন গ্রামের লোকরা সহজেই বলতে পারবে। সেই সব নালা বা ছড়া বা স্ট্রিমস, এইগুলো বাঁধ দিয়ে আটকে সেই জল দিয়ে সুন্দর চাষ করা যেতে পারে। ওই যে আগে বললাম যে সেই খরার সময় মানে কি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে পিরিয়ড, এই পিরিয়ডে তো জল থাকে না, যার ফলে আমাদের হাজার হাজার বিঘা জমি পতিত পড়ে থাকে, কোনো ধরনের কোনো চাষ হয় না। এটাকে বলা যেতে পারে একটা বড় অপচয়, জমির মাটির অপচয় তথা সময়ের অপচয়। সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি যদি আমরা জলসিঞ্চনের ব্যবস্থা করা যেতে পারে। জলসিঞ্চনের ব্যবস্থায় যেটা অন্যত্র, আসামেরই অন্যত্র, নিম্ন আসামের যেগুলো আছে তাদের শ্যালো টিউবওয়েল, অগভীর নলকূপ, সেটার বেলায় কিন্তু বরাক উপত্যকার কিছু অসুবিধা আছে। জলে হয়তো আয়রন বেশি থাকতে পারে, ফ্লোরিনও থাকতে পারে, ফ্লোরাইড থাকতে পারে। আয়রন কন্টেন্ট বেশি হলেও কিন্তু ফসল হবে না। তো সেই জায়গায় আমরা যদি ফ্লো ইরিগেশন, তার মানে সারফেস ইরিগেশন, ওইভাবে বাঁধ দিয়ে জল আটকে সেই জল দিয়ে আমরা জলসেচের ব্যবস্থা করতে পারি। তো এখন প্রয়োজন হবে এইগুলোর পুরো একটা জরিপ করা, কতটা আছে। তো এইসব কাজ করা যেতে পারে, এদেরকে এইসব কাজে লাগানো যেতে পারে, এই সমীক্ষার কাজে। আপনার কাছে আমরা কী কী সম্ভাবনা আছে সেটা নিয়ে অনেক কিছু জানলাম। আমাদের সময় ফুরিয়ে আসছে, তাই আমাদের শেষ প্রশ্ন আপনাকে করে নিতে চাই।
করোনা উদ্ভূত এই সংকট যেটা আমরা দেখতে পাচ্ছি, সরকারি স্তরে নীতি নির্ধারকরা সব ব্যাপারেই নতুন করে ভাবছেন, নানা ভাবনা চিন্তা আসছে, পলিসি তৈরি হচ্ছে। তো আপনি যে সম্ভাবনার কথা বললেন, যে সম্ভাবনাগুলো আছে, যা যা করা যেতে পারে, সেটা নিয়ে আপনার কি মনে হয় যে আমাদের রাজ্যের কৃষি বিভাগ কতটুকু সক্ষম, এবং ওরা যদি মানে কৃষি বিভাগ, আপনি নিজেও কৃষি বিভাগে ছিলেন, কতটুকু কৃষি বিভাগ সক্ষম, এবং যদি ঠিকঠাক মতো কাজ হয় তাহলে আমাদের বরাক উপত্যকা বা এই রাজ্য শুধু কৃষি ক্ষেত্র দিয়ে ভবিষ্যতে কতটুকু সমৃদ্ধ হতে পারে? দেখুন, কৃষি, সামগ্রিক কৃষি বলতে শুধুমাত্র শস্য উৎপাদনকেই বোঝায় না। ওটার মধ্যে পশুপালন, তারপরে মৎস্য উৎপাদন, মৌ পালন, সেরিকালচার ইত্যাদি সব কিছুই আসে। তো যাই হোক, বিরাট কাজ, অনেক বড় কাজ। তো যার ফলে এটাতে সবাইকে জড়িয়ে নিতে হবে। তার মানে শুধু কৃষি বিভাগ নয়, কৃষি বিভাগ তো থাকবেই, তার সঙ্গে এনভায়রনমেন্টাল, ভেটারিনারি, ফিশারি, সেরিকালচার ইত্যাদি ডিপার্টমেন্টকেও এগিয়ে আসতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে সিভিল অথরিটি, রেভিনিউ বিভাগ, এর কারণ যে কোনো কাজে গেলেই আপনার রেভিনিউ প্রয়োজন, রেভিনিউ রেকর্ডসের প্রয়োজন, জমি জমা সংক্রান্ত যে কোনো ব্যাপারে রেভিনিউ রেকর্ডসের প্রয়োজন। তো কাজেই সব বিভাগ মিলেই কাজটা করতে হবে, শুধুমাত্র একটি বিভাগের পক্ষে করা সম্ভব নয়। সবাই মিলে যদি করা যায়, হ্যাঁ হবে, অবশ্যই হবে, না হওয়ার তো কোনো কারণ নেই। তবে ওই তো বললাম যে প্রচুর টাকার প্রয়োজন, সদিচ্ছার প্রয়োজন, এবং যে দুর্নীতিমুক্ত আমরা রাখবো এই কথাটা মনে থাকার প্রয়োজন। এগুলো সবই সম্ভব। দেখুন, আমি আপনাকে বলি যে আমি কিছুদিন ধুবড়ি ডিস্ট্রিক্টে ছিলাম। সেইখানে মানকাচার, এখন বর্তমানে ওটা ধুবড়ি নয়, এটা এখন সাউথ সালমারা ডিস্ট্রিক্ট, আলাদা ডিস্ট্রিক্ট হয়েছে। তো যাই হোক, সেই মানকাচারে আমি থাকা অবস্থায়, আমি আজ থেকে প্রায় 10 বছর আগে ছিলাম, তখনই মানকাচারে কমপক্ষে 15টি কাজু বাদাম প্রসেসিং ফ্যাক্টরি ছিল। সেই প্রতিটি ফ্যাক্টরিতে কমেও 50 জন করে শ্রমিকের প্রয়োজন হয়, নারী শ্রমিক, যারা ওই কাজু বাদামের খোল ছাড়ায় এবং তার রোস্ট হওয়ার করে খোল ছাড়ায়। তো এই কাজু বাদামের একটা খুবই সম্ভাবনা আছে যে এমপ্লয়মেন্ট জেনারেটিং চাষ, তথা কাজু বাদাম চাষ করা, সেটাকে প্লাক করে নিয়ে আসা, সেটাকে রোদে শুকানো ইত্যাদি বিভিন্ন রকমের আছে। মোট কথা ওইটাতে অনেক এমপ্লয়মেন্ট, তারপরে কাজে নিয়োগের সুযোগ আছে। তো যতগুলো উদ্যান শস্য আছে, উদ্যান শস্যের প্রতিটিতেই এইরকম সুযোগ আছে। আর আমাদের সমস্যা এখন হচ্ছে যে আমাদের ডাইভার্সিফিকেশনটা হয়নি। এই ডাইভার্সিফিকেশনটা খুব জরুরি। আর আমাদের যে পরিবেশ, যে আবহাওয়া, মাটির যে গুণাগুণ, এই সব দিক দিয়ে বিচার করলে আমাদের এখানে বিভিন্ন রকমের হর্টিকালচারাল ক্রপস ও উদ্যান জাতীয় শস্য হতে পারে। যে দেখুন, একটা আমি উদাহরণ দিচ্ছি, লক্ষ্মীপুরের আনারস। হ্যাঁ, লক্ষ্মীপুরে যে আনারসের চাষ হয়, যে জাতের আনারসের চাষ হয়, হ্যাঁ, ওইটা কিন্তু আসলে টক হওয়ার কথা, কিন্তু একমাত্র লক্ষ্মীপুরের মাটির গুণে ওই আনারসটা মিষ্টি হয়। হ্যাঁ, তো আনারসের চাষ করা যেতে পারে বিভিন্নভাবে। কমলা লেবুর চাষ করা যেতে পারে, এবং এই সব কিছুই রপ্তানিযোগ্য, এক্সপোর্টেবল কমোডিটি, সব কিছুই রপ্তানি করা যেতে পারে। আমাদের এখানে যে সবজি চাষ হয় খারিফ এবং রাবি, তারপরে গরমের দিনে এবং শীতের দিনে চাষ হয় ঠিকই, কিন্তু তা পর্যাপ্ত নয়। উদ্যান শস্য বলতে আমাদের এখানে আছে একমাত্র বলা যেতে পারে সুপারি, এবং সুপারির একটি বাজারও আছে ভাঙ্গাতে। এছাড়া উদ্যান শস্যের সেই রকমের বড় বাজার নেই।
কলা কিছু কাটলি ছড়াতে হয়, সেই কলাই আসে। কিন্তু সেই রকমের সুযোগ যেহেতু প্রচুর আছে, কাজেই করা যেতে পারে। সব কিছুই নির্ভর করছে এখন যথেষ্ট টাকা এবং সরকারের তরফ থেকে সদিচ্ছা, দুর্নীতিমুক্ত কাজ করার ইচ্ছা। ধন্যবাদ রতনবাবু, আমাদের সময় শেষ হয়ে আসছে। আমরা আমাদের আজকের ইন্টারভিউ এখানেই শেষ করছি। আমরা আশাবাদী সরকার, আপনি যে কথাগুলো বললেন, হয়তো সরকার সেভাবে ভাববে, চিন্তাভাবনা করবে। আমরা একসাথে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে আমাদের রাজ্যের কৃষিক্ষেত্রে অনেক পরিবর্তন আমরা দেখতে পাবো, এবং যারা শ্রমিকরা যারা ফিরে আসছেন তাদের জীবনেও এই কৃষিক্ষেত্র অনেকটা উন্নতি নিয়ে আসুক, আমরা এটাই চাই। ধন্যবাদ। ধন্যবাদ।